সৃষ্টির শুরুতে যখন ধর্মকে ভিত্তি হিসাবে গ্রহণ করা হয় তখন এইটার বিরুদ্ধে এই অংশ থেকে অসন্তোষ প্রকাশিত হয়েছে। সেই অসন্তোষ ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এটা মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর একই অসন্তোষ কিন্তু পশ্চিম পাকিস্তানের বিভিন্ন জাতিসত্তার মধ্যেও গড়ে উঠেছে। ওইখানে কেউ সিন্ধ, কেউ বেলুচ, কেউ পাঞ্জাবি, এইরকম যে বিভিন্ন জাতিসত্তাগুলো আছে, আসলে শুধু ধর্মীয় বন্ধন দিয়ে বিভিন্ন জাতিসত্তাকে এক সত্তায় পরিণত করে রাখা সম্ভব হচ্ছে না। ফলে মাঝে মাঝেই এগুলো ব্যাপকভাবে বেড়ে ওঠে। যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করার জন্য উন্নত কোনো আদর্শ তাদের কাছে নেই, তখন তাদের একটাই পথ, সেটা হচ্ছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে হবে। তাইলে দেশের স্বার্থে কেউ এটার বিরোধিতা করতে পারবে না, তাইলে সে দেশদ্রোহী হয়ে যাবে। আর মানুষের মধ্যেও একটা ফিলিংস কাজ করে যে আমাদের দেশটাকে অন্য কেউ নিয়ে যাবে, এটা হতে পারে না। এক ধরনের একটা সাময়িক ঐক্য প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ভূ রাজনীতি, আঞ্চলিক রাজনীতি নিয়ে যখনই আমরা আলোচনা করি, বাংলাদেশ ভারত প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রধান উপযুক্ত বিষয় হয়ে আলোচনায় আসে। কারণ আমরা প্রতিবেশী দেশ এবং ভারত একটি বৃহত্তম প্রতিবেশী এবং অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী। অনেকে বাংলাদেশ ভারত সম্পর্কটাকে একটা রাজনৈতিক হস্তক্ষেপের সম্পর্ক বলেও চিহ্নিত করেন। এবং এই আলোচনাটা আজকে আবার করতে হচ্ছে এই কারণে যে সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদিনের রাষ্ট্রীয় সফর শেষ করে বাংলাদেশে এসছেন ভারত থেকে, এবং এই সফরে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে, 7টি নতুন, 3টে পুরনো। কিন্তু এই সফর থেকে বাংলাদেশের মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা আছে, দীর্ঘদিনের আলোচিত অমীমাংসিত অনেকগুলো বিষয় আছে, সেগুলোর নিষ্পত্তি হলো কিনা সাধারণভাবে মানুষ সেটা দেখতে চায় বা বুঝতে চায়। এর বাইরে আরেক প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের এক ধরনের সমস্যা অনেকদিন ধরেই আছে। সাম্প্রতিককালে এর সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের সেন্ট মার্টিন, সব কিছু, সেন্ট মার্টিনের তার প্রভাব এবং সব কিছু মিলিয়ে, এবং সেন্ট মার্টিন বাংলাদেশের ক্ষমতাসীনদের কাছ থেকে সেন্ট মার্টিনের প্রসঙ্গ, বাংলাদেশে এটি খ্রিশ্চান রাষ্ট্র গড়বার যে ষড়যন্ত্র, এইসব আলোচনা এক ধরনের উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা মানুষের মধ্যে তৈরি করেছে বা কৌতূহল এক ধরনের তৈরি হয়েছে। মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং অর্থনীতি, ভূ অর্থনীতি যার বিষয়, পারভেজ করিম আব্বাসী, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সূচনায় আমি একটু পারভেজ করিম আব্বাসী আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রধানমন্ত্রীর এই ভারত সফর, এবং আপনি জয়েন্ট স্টেটমেন্টও দেখেছেন, কি মনে করেন বাংলাদেশের দিক থেকে বিবেচনা করতে চাইলে এই সফর বা চুক্তিগুলো, চুক্তি বলতে সমঝোতা স্মারক যেগুলো হয়েছে, আপনি কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ জিলুর ভাই। প্রথমত বলা বাহুল্য যে এটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বোধহয় 3 সপ্তাহের মধ্যে দ্বিতীয় এখানে হচ্ছে সফর ভারতে, এবং উনি হচ্ছেন যে এনডিএর যে তৃতীয় দফায় যখন সরকার আসলো, উনি হচ্ছেন প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান যিনি এখানে গেছেন, সরকার প্রধান ওখানে গেছেন ভিজিটে। এবং ইন্ডিয়া কতটুকু গুরুত্ব দেয় এই সফরে, এটা বোঝা যাচ্ছে হচ্ছে আমি ইন্ডিয়ান মিডিয়ার বরাত দিয়ে। কেন এবার কিন্তু দেখলাম যে হচ্ছে ইন্ডিয়ান মিডিয়াতে হচ্ছে এটার ওয়াইড স্কেল কাভারেজ দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যেখানে ভারতের যথেষ্ট এখানে আগ্রহ, গুরুত্ব এইভাবে দেওয়া হয়েছে এবং ওইভাবেই হচ্ছে ওরা এনগেজমেন্ট করেছে। আপনি যেভাবে বললেন যে আপনার প্রথম কথার মধ্যে এখানে হচ্ছে
যে নানান এরিয়াতে ওরা কাজ এখানে ডিসকাস করা হয়েছে, MOU সাইন করা হয়েছে, অ্যাগ্রিমেন্ট সাইন করা হয়েছে। এর মধ্যে বড় দাগে কানেক্টিভিটি, স্বাস্থ্য খাত, ব্যবসা বাণিজ্য, জ্বালানি, ডিফেন্স এবং হচ্ছে ম্যারিটাইম কোঅপারেশন, এগুলো হচ্ছে বেশি এখানে গুরুত্ব পেয়েছে। 10টা অ্যাগ্রিমেন্ট, 12টা ইনিশিয়েটিভের মধ্যে। এবং এর মধ্যে বলা হয়েছে হচ্ছে যে এই আমাদের গ্যাঞ্জিস ওয়াটার ট্রিটি বা এখানে যে ফারাক্কা অ্যাগ্রিমেন্ট যেটা 1-2 বছরের মধ্যে এক্সপায়ার করবে, ওটাকে আবার রিনিউয়াল করার জন্য একটা জয়েন্ট একটা কমিটি 2026 যেটা, এবং হচ্ছে তিস্তা নদীর এখানে ম্যানেজমেন্ট এবং হচ্ছে সংরক্ষণের জন্য একটা হচ্ছে একদল এক্সপার্ট যাবে। এটা নিয়ে আমি বলবো এখানে, কারণ এটার সাথে আবার চায়নার যে প্রপোজ যে তিস্তা ব্যারাজ, সো এটা কিন্তু আমি ওখান থেকে শুরু করি, এখান থেকে মানে। তো সমস্যা হচ্ছে যে সমস্যা বা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলেন হচ্ছে যে অ্যানালাইসিসের উপরে। এটা কিন্তু ভারতীয় মিডিয়াতে বহুত ফলাও করে বলা হয়েছিল যে চীন যখন আমাদেরকে, চীনের সরকার যখন ওদের আগ্রহ প্রকাশ করেছিল যে তিস্তা ব্যারাজটা ওরা যখন বিল্ড করতে চায়, এবং আমাদের তো ভারতের সাথে এই তিস্তা নদীর পানি নিয়েও তো আমাদের এক ধরনের ইনফ্যাক্ট আমাদের তো সমস্যা আছে। তো আমরা তিস্তার পানি এখানে আমাদের ন্যায্য হিসা অনেক দিন ধরেই চাইছি। তখন চীনের যখন আগ্রহ দেখালো, তখন থেকে দেখা গেল যে ভারতীয় আপনার ইন্টেলেকচুয়ালসের মধ্যে বা আপনার যে নীতি নির্ধারকের মধ্যে এবং ডিফেন্স এস্টাবলিশের মধ্যে একটা আনইজ বেড়ে গেল। এবং তারই রিয়াকশনে কিন্তু আপনি দেখবেন হচ্ছে ওরা বলছে যে ওরা একটা কাউন্টার অফার দিয়েছে, এবং ওদের সেন্সিটিভিটি আরও বেশি। কেন হচ্ছে তিস্তা ব্যারাজের যে আপনার প্রক্সিমিটিটা হচ্ছে এদের ইন্ডিয়ার হচ্ছে যে স্ট্র্যাটেজিক যে সিকিউরিটি যে ভালনারেবিলিটি আছে, চিকেন নেক যেটাকে আমরা বলি, ওটার কাছাকাছি। তো তার জন্য এটা নিয়েও কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে ফলাওভাবে আলাপ করেছে, এটা কোনো লুকোচুরি করে নেই। এখন কানেক্টিভিটির মধ্যে আবার আপনার এর মধ্যে একটা ভালো জিনিস আসে, যে একটা হচ্ছে মেডিকেল ভিসা যেটা আছে, যে এবারে এখানে হচ্ছে ভিসা দিবে ফর মেডিকেল ভিজিটস বা স্বাস্থ্য খাতের জন্য। এটা দরকারি আছে যে আমাদের প্রচুর রুগী এখানে হচ্ছে যে স্বাস্থ্য সেবার জন্য যেতে চান, এবং এটা ভালো জিনিস। কিন্তু এটাও একটা ইন্ডাইটমেন্ট আমাদের হচ্ছে যে আমরা যখন বলছি যে আমাদের দেশে উন্নয়ন হয়েছে, প্রভূত উন্নয়ন হয়েছে বা অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, তাহলে আমাদের প্রত্যেক বছর লাখ লাখ কেন আমাদের বাংলাদেশিরা তাদের কষ্টের টাকা খরচ করে ভারতে যাবে? তার মানে আমাদের সেবা খাতে কিন্তু তার মানে আমরা হচ্ছে পর্যাপ্ত আমরা কোয়ালিটি সার্ভিস দিতে পারছি না। তো মানে এখানে যদি আমরা এই ঘরটা সামলাতে পারতাম, তাহলে কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জটা সেভ করতে হতো। যাই হোক, এর মধ্যে যে আপনি যদি কানেক্টিভিটির বলতে বলেন, কানেক্টিভিটির মধ্যে তো অনেক কিছুই জিনিস আছে, কিন্তু ওরা কিন্তু প্রত্যেকবার ওরা কিন্তু মেপে কথাগুলো বলে। ওরা বলছে নেবারহুড ফার্স্ট, মানে ওদের হচ্ছে যে প্রতিবেশী এখানে এটার উপরে দিয়েছে অ্যাক্ট ইস্ট পলিসি, এবং হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে সাগর ডক্ট্রিনটা কি, এটা হচ্ছে অ্যাক্রোনিম, যে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল রিজন। এবং এর মধ্যে কিন্তু ওরা বলে দিয়েছে হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ওদের হচ্ছে কি পার্ট, তার মানে হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে সাগর ডক্ট্রিনে, এবং ইন্দো প্যাসিফিক ভিশনের মধ্যে ইন্ডিয়ার যেটা আছে এটার মধ্যে ওরা বাংলাদেশকে একটা ইন্টিগ্রাল এলিমেন্ট মনে করে। এখন আমার কাছে কেন যেন মনে হয় ইন্দো প্যাসিফিকের বাইরে গিয়ে আসলে এটাকে দেখানোর একটা চেষ্টা, এটা একটা বাইরে একটা চেষ্টা করা হচ্ছে, যেখানে বলছে হচ্ছে যে আমরা যখন বলবো যে ইউএস ইন্দো প্যাসিফিক ভিশন যেটা আছে এবং ইন্ডিয়ান ইন্দো প্যাসিফিক ভিশন হচ্ছে, সেটা হচ্ছে ডিফারেন্ট। এটা হচ্ছে প্রেজেন্টেশনটা, বাট দ্য প্রবলেম ইজ ডেভিল লাইজ ইন দ্য ডিটেইলস। এবং আমরা সবাই জানি হচ্ছে যে মেইন যে এখন হচ্ছে যে এরিয়া অফ কনসার্ন হচ্ছে চায়না কি করবে, এবং 2027 সালে যে ওখানে বলেছে ওপেনলি যে তাইওয়ানকে ইনকর্পোরেট করা, বা দোকলাম এরিয়াতে যেখানে হচ্ছে যে ওদের চায়নার সাথে যে এখানে বর্ডার ডিসপিউট ইন্ডিয়ার সাথে, তার জন্য কিন্তু ইন্ডিয়া কিন্তু সিকিউরিটি কনসার্নস আরও বেড়ে গেছে, তার জন্য প্রোঅ্যাক্টিভলি এনগেজ করছে। এছাড়া কি বলছে, নতুন একজন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এখানে রংপুরে ইন্ডিয়ানরা দিবে, যাতে এখানে এক্সপেডাইট করতে পারে। নতুন ট্রেন সার্ভিস করবে রাজশাহী কলকাতা থেকে, এবং নতুন বাস সার্ভিস করবে চিটাগং এবং কলকাতা থেকে। এবং তার সাথে সাথে আরও ইম্পর্টেন্ট হচ্ছে কানেক্টিভিটির ব্যাপারে। আপনি দেখেন আপনার মালবাহী কানেক্টিভিটি যেটা আছে বা গুডস ট্রেন সার্ভিস, এটা হচ্ছে গেদে থেকে দর্শনা থেকে এবং হলদিবাড়ি থেকে চিলাহাটি থেকে দালগাঁও পর্যন্ত হচ্ছে এটা করবে। তো ইন্ডিয়ান কানেক্টিভিটি নেটওয়ার্কের মধ্যে কিন্তু আমরা আরও ইন্টিগ্রেটেড হয়ে গেলাম, এবং এটার জন্য কিন্তু ওরা সফট লোনও দিচ্ছে, অ্যাসিস্ট্যান্সও দিচ্ছে, বা এখানে হচ্ছে ওদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে। তার সাথে সাথে দেখুন খুব ইন্টারেস্টিং জিনিসগুলো আছে। ইন্ডিয়ার ইন্টিগ্রেশন প্রজেক্টে আবার বলে দেওয়া হচ্ছে যে নেপাল থেকে 40 মেগাওয়াট যেখানে আমরা যে এখানে এনার্জি আমরা এখানে আমদানি করব, এটা ইন্ডিয়ান গ্রিড থেকে নিয়ে আসতে হবে। এটাও করা হচ্ছে, কারণ আমরা জানি নেপালে কিন্তু বিনিয়োগ করা হয়েছে বা ভুটানে বিনিয়োগ করা হচ্ছে, চীনেও বিনিয়োগ করেছে, এবং ভারতীয় গ্রিডে, ইন্ডিয়ান গ্রিডে এটা আমরা বলতে পারি যে সাব রিজিনাল এনার্জি কানেক্টিভিটি, যেটা বহু বছর ধরে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বলছিল, ওটার মধ্যে হয়ে গেছে।
এর সাথে সাথে আপনি দেখবেন যে একসাথে হচ্ছে যে এডিবি কিন্তু আবার বলেছে যে নেক্সট 4 বছর কিন্তু ওরা হচ্ছে আমাদের যে ঋণের অ্যামাউন্ট ওরা প্রচুর আরও বড় আকারের লোন দিচ্ছে আমাদেরকে, এবং আমাদের ঋণের আকার, আমরা ঋণ যতটা পেতাম তার চেয়ে আমাদের বোধহয় 40% বেড়ে যাচ্ছে। তো 2024-2027 সালে এডিবির এত কেন দয়া বা মায়া হবে? এবং এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে ওদের বেশিরভাগ লোনের মধ্যে দেখবেন যে সাসেক বলে হচ্ছে সাউথ এশিয়ান যে সাব রিজিনাল ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এটার দিকে দেওয়া হচ্ছে। সো জাপান এখন কিন্তু এখন আন্ডার রাইটার হয়ে গেছে ইন্ডিয়ান কানেক্টিভিটি প্রজেক্টে, কেননা হচ্ছে বলেই দিচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, যেটা ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্ন আছে, 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভুটান এবং নেপালে হচ্ছে যত রকমের অবকাঠামোগত যেখানে হচ্ছে কানেক্টিভিটি প্রজেক্টগুলো আছে, পোর্ট, ইলেকট্রিসিটি ইত্যাদি ইত্যাদি, চায়নার অল্টারনেটিভ ব্যাকার হিসেবে জাপান চলে আসে, এবং তার জন্য দেখবেন যে এডিবির কিন্তু হচ্ছে আউটসাইজ রোল হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে মোটা কথা। তার সাথে সাথে ওরা আবার বলেছে হচ্ছে কি 350 জন পুলিশ অফিসারের জন্য ট্রেনিং করার জন্য, মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য বা তাদের সন্তানদের জন্য হচ্ছে যে আরও এখানে নানান ধরনের কোটার জন্য। দিস ইজ অল ওয়েল অ্যান্ড গুড। এখন সমস্যা হচ্ছে কি যে ডেভিল লাইজ ইন দ্য ডিটেলস। আমরা ধরেই নিচ্ছি যে ভারত হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, আমরা চাইলে আমাদের প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না। যেই 2 দেশে ক্ষমতায় থাকুক এখানে একটা সহযোগিতা করতে হবে। আবার আমাদের অভিন্ন নদী আছে, তো এটার সাথে আরও আমাদের ট্রেড আছে, আমাদের পিপল টু পিপল কন্ট্যাক্ট আছে। সমস্যাটা হচ্ছে যে আপনি ধরুন যে ভারত সরকার দিল্লি এবং ঢাকার মধ্যে বাংলাদেশ সরকারের মধ্যে এখানে হচ্ছে সম্পর্কটা ভালো হয়েই যাচ্ছে, বা আপনি দেখতে পাচ্ছি এখানে। এবং এবার এটা যেটা বিগত আপনার প্রোগ্রামও বহু জায়গায় আলাপ হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, এটা ভালো মতো এখানে অনেকে আলোচনা করেছে হচ্ছে যে ভারতের একটা রোল ছিল, যেটাকে আমরা বলি হচ্ছে যে এই ইলেকশনের আগে যুক্তরাষ্ট্রের মত পরিবর্তনের মধ্যে ভারতের একটা রোল ছিল, যেটা হচ্ছে আমাদের প্রাক্তন যে পররাষ্ট্রমন্ত্রী উনিও বলেছেন বোধহয়, এখানে বেশ কয়েকটা বক্তব্য আছে, এখানে পেপার ঘাটলে দেখা যাবে। তার মানে হচ্ছে যে এখন হচ্ছে ভারত has become indispensable, India has become indispensable for the Americans. আমেরিকানরা এমন না যে ওদের হিউম্যান রাইট অ্যাবিউজ, ভারতে যেটা হচ্ছে মাইনরিটি অপারেশন, এগুলোর ব্যাপারে ওয়াকিবহাল না, ওদের সব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইত্যাদি ইত্যাদি সবগুলো রিপোর্ট বার করা হচ্ছে। কিন্তু তার সাথে সাথে হচ্ছে আমেরিকা কিন্তু চায়নার, মানে যেহেতু চায়নার থ্রেটটা কোপ করতে হবে, তার জন্য জাপান, সাউথ কোরিয়া ইত্যাদি ইত্যাদি, সাউথ ইস্ট এশিয়া বা ইস্ট এশিয়াতে জাপান সাউথ কোরিয়াকে যেমন এঙ্গেজ করছে, ঠিক তেমনি হচ্ছে এই দক্ষিণ এশিয়াতে কিন্তু ওরা ইন্ডিয়াকে মেইন ব্যাকার করে ফেলছে। তার জন্য অস্ট্রেলিয়া ওদের সাথে কাছে এগিয়ে গেছে, এবং ভারতের এখানে সিকিউরিটি কনসার্নের জন্য আবার বাংলাদেশ দরকার আছে। সো এটা হচ্ছে একটা চেইন অফ ডিপেন্ডেন্স হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জিনিস, আমাদের কানেক্টিভিটি কোনো খারাপ কিছু না যদি পিপল টু পিপল কন্ট্যাক্ট হয়, এবং এর সাথে সাথে আবার বলছে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যে ওয়াইড রেঞ্জিং যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা যেটা হবে সেটার এখানে স্ট্রাকচারটা কীরকম হবে। অলরেডি প্রভিশনাল একটা ড্রাফট হয়েছে, কিন্তু আমাদেরকেও দেখতে হবে যে আমাদের কিছু কিছু খাত যেগুলো আছে, যেগুলো মনে করুন আমাদের ম্যানুফ্যাকচারিং খাত বা সেবা খাত, ওগুলোতে কি অগাধ কি এখানে হচ্ছে চলাচল করতে পারবে? বাংলাদেশি পণ্যকে আমরা এখানে হচ্ছে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পুরোপুরি আমরা কি অ্যাকচুয়ালি আমরা এই বেনিফিটটা এনজয় করব ভারতের মার্কেটে? বা আমরা বলছি যে ভারতীয় নাগরিকরা যদি সেবা খাতে আসে, যদি 5-10 বছরে তো সে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট মানেই হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড পার্সোনাল, মানুষ তিনটাই মুভ করবে। তাহলে কি আমার বাংলাদেশিরা কি ভারতে গিয়ে কি এখানে ব্যবসা চাকরি এগুলো করতে পারবে? এগুলো জিনিসগুলো প্রশ্ন আছে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু যেটা দর্শকদের মনেও আছে ইত্যাদি, এই পিপল টু পিপল কন্ট্যাক্টে সাধারণ ভারতীয় আর সাধারণ বাংলাদেশের মধ্যে কিন্তু ওরকম বিদ্বেষ নাই, কিন্তু বাংলাদেশের জনগণের কিছু যে লং টার্ম যেখানে হচ্ছে আনরিজলভ যে ইস্যুসগুলো, সেগুলো কিন্তু এখনও অ্যাড্রেস করা আপাতত দেখছি না। কেন আমাদের বোধহয় হালেই বোধহয় এখানে বিএসএফ এবং বিজিবির মধ্যে এখানে এগ্রিমেন্ট হলো যে এখানে বর্ডার কিলিং এ যেটা নন লিথাল, কিন্তু তারপরও কিন্তু এখানে ফায়ারিং হচ্ছে, কিন্তু বন্ধ হয় না। হ্যাঁ, মানে হচ্ছে এটি কমিটমেন্ট অনার করা হচ্ছে না। যদি আমরা বাংলাদেশে, আবারও বলবো, এবং এতে আমার ভারতীয় বন্ধুরা মাঝে মধ্যে বিরক্ত হন, কিন্তু এখানে ওনারা বলেন যে স্মাগলিং এর জন্য হচ্ছে যে এখানে এটা অ্যাকশন করা হতো। স্মাগলিং তো হাওয়া থেকে হয় না। বাংলাদেশ থেকে যদি কোনো স্মাগলিং করতে হয় তাহলে ভারতে ওটা কাউন্টার পার্ট আছে, তো তাহলে হচ্ছে 2 দেশের এস্টাবলিশমেন্ট কেন এটার মধ্যে সহযোগিতা করছে না এটাকে বন্ধ করার জন্য? আর আমাদের নিরীহ বাংলাদেশিদের জীবন কেন হারানো হবে বর্ডারে একের পর এক, বা কেন কাটাটা দেওয়া হবে? আর এগুলো হচ্ছে দিজ আর ইস্যুস। বা আপনি মনে করুন বাংলাদেশিরা যারা, সাধারণ বাংলাদেশিরা যারা যায়
ওরা হচ্ছে কলকাতাতে যায় বা দিল্লিতে যায়, স্পেশালি কলকাতাতে, কেন ওদের এয়ারপোর্টে বা ওখানে হচ্ছে ওদেরকে এত হ্যারাসমেন্ট ফেস করতে হয়? এগুলো কিন্তু একটা প্রশ্ন, কেন আমরা তো বাংলাদেশে কিন্তু এখানে ট্যুরিস্টরা সবচেয়ে বেশি যায় এখানে, নানান কারণে এখানে। তো এবং বাংলাদেশ কিন্তু ভারতের জন্য বড় রপ্তানির বাজারও বটে। তো এবং আমার হচ্ছে যে প্রত্যেকবার হচ্ছে ভারতের যে আমরা বলি ঘরোয়া রাজনীতির স্বার্থে, এবং এর একই কথা বারবার বলছি, কিন্তু সত্যি বলে বলছি, এনআরসি বলেন, সিএএ বলেন, ওরা ওদের নাগরিক মানুক না মানুক এটা ওদের মাথা ব্যথা। আমাদের কিন্তু এটা নিয়ে কোনো ইস্যু নেই, কিন্তু যখন ওদেরকে টেনে বাংলাদেশকে টানা হচ্ছে, তো এটা কি রকম বন্ধুত্বের লক্ষণ যখন হচ্ছে বন্ধুকে আপনি এইভাবে হচ্ছে ক্রিটিসাইজ করছেন। তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভারতীয় সরকারের যে পলিসিগুলা সেগুলোর প্রতি কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। সো এবং এটাকে যদি যতক্ষণ রিজলভ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত বাংলাদেশের যে সম্পর্কটা এটা কিন্তু সাস্টেইনেবল হবে না। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর যে দুদিন সফর ভারতে, তার পরিপ্রেক্ষিতে দিল্লি থেকে একটি ইন্ডিয়া বাংলাদেশ শেয়ার্ড ভিশন ফর ফিউচার এনহান্সিং কানেক্টিভিটি, কমার্স অ্যান্ড কোলাবোরেশন ফর শেয়ার্ড প্রসপারিটি নামে একটি, এটাকে কি বলবো আমি, কারণ নর্মালি এটা বলা হয় জয়েন্ট স্টেটমেন্ট, জয়েন্ট কমিউনিকে, কিন্তু তার বদলে বলা হয়েছে একটা জয়েন্ট ভিশন এবং কমন ভিশন, যেখানে শেয়ার্ড ভিশন মানে অভিন্ন দৃষ্টিভঙ্গি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি এটা প্রকাশিত হয়েছে, এবং এটা 4 পাতার এবং 14টি প্যারাগ্রাফ আছে। তো আমি বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশ ভারতের ভিতরে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি কোথায় আছে আর ভিন্ন দৃষ্টিভঙ্গি কোথায় আছে। তো এটা পড়ে আমার যা প্রতিমান হয়েছে আমার কাছে, যে এখানে তো আমি কোনো অভিন্ন দৃষ্টিভঙ্গি খুঁজে পাচ্ছি না, কারণ ভারত হলো একটা গণতান্ত্রিক দেশ, সেখানে অবাধ এবং নিরপেক্ষভাবে ফ্রি ফেয়ার ইলেকশনে সরকার নির্বাচিত হয়। জাস্ট আপনার এই ভারতের নির্বাচনে সেটা তো সবাই জানে যে নির্বাচনটা কীভাবে হয়েছে, কিন্তু বাংলাদেশে তো ইলেকশন তো আপনার ভারতের বিপরীত, সম্পূর্ণ বিপরীত পদ্ধতিতে ব্যবস্থাপনায় এখানে নির্বাচন হয়, এবং ভারতীয় আশীর্বাদে বলা হয়ে থাকে আর কি। এবং সেখানে কিন্তু আবার বলা আছে যে উপরন্ত ভারত বাংলাদেশের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। তাহলে এখানে অভিন্ন দৃষ্টিভঙ্গিটা এখন আমি কী করি খুঁজে পাবো সেটা দেখছি না। দ্বিতীয়ত দর্শক হয়তো খুঁজে পেতে পারেন, বা যারা সরকার পক্ষে তারা হয়তো খুঁজে পেতে পারেন। দ্বিতীয়ত যদি বলি রোহিঙ্গা ইস্যু, আমাদের জন্য কিন্তু সবচেয়ে বড়, আমাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো রোহিঙ্গা। ভারত বলছে আঞ্চলিক স্থিতিশীলতা, আঞ্চলিক আপনার কি না বলে অনেক এটার নিরাপত্তা, কিন্তু রোহিঙ্গা শব্দটা আমি কোথাও দেখলাম না এই 4 পাতার স্টেটমেন্টের ভিতরে, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট। ইন্ডিয়া হাইলাইট করছে তার নর্থ ইস্ট 7টা দেশে প্রদেশের নিরাপত্তা নিয়ে তারা বাংলাদেশের মধ্য দিয়ে 4টা করিডোর, তারা 5টা করিডোর তারা নিয়েছে সরাসরি যোগাযোগ করার জন্য। সেখানে কিন্তু রোহিঙ্গা যেটা মানে আঞ্চলিক সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা। বাংলাদেশ তো বটেই, বাংলাদেশ একটা বৃহত্তর একটা অংশ তারা জুড়ে বসে আছে, আর 6 বছর হয়ে গেল, প্লাস তারা আইল্যান্ডেও তারা সেখানে বসবাস করছে। তাহলে আজকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের নিরাপত্তার জন্য, সার্বভৌমের জন্য সবচেয়ে বড় সমস্যা তো রোহিঙ্গা। এটা কিন্তু এই আপনার যে অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিতরে এটা কিন্তু আমি খুঁজে পাইনি। এবং আন্তর্জাতিক পর্যায়ে যখন অঙ্গনে যখন ভোটাভুটি হয় রোহিঙ্গা প্রশ্নে, বাংলাদেশ যখন এসব নিয়ে ফ্রেন্ডলি কান্ট্রির কাছে অনুরোধ করে যে রোহিঙ্গা রিপার্টিশনের জন্য আপনারা এই রেজলিউশনটা সমর্থন করেন, সেখানে দেখা গেছে ভারত এবং ইসরায়েল তারা বাংলাদেশের পক্ষে ভোট দিতে বিরত থাকে। এর মধ্যে কিছুদিন আগে, মাস 2 আগে জাতিসংঘে একটা প্রস্তাবনা আসছিল, ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে একটা প্রস্তাবনা আসছিল জাতিসংঘে, সেখানে আমেরিকা সহ 135টি দেশের পক্ষে ভোট দিয়েছে,
যে ইসলাম বিদ্বেষ এটা একটা ধর্মের প্রতি, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্মের প্রতি এটা একটা অবমাননাকর, এবং এটা বিরত থাকতে হবে সবাইকে। সেখানে কিন্তু ভারত এবং ইসরায়েল মেজরিটি দেশের বিরুদ্ধে গিয়ে তারা ভোট দিয়েছে। তারা যেহেতু দুই দেশেই ইসলাম ফোবিয়াটা এত বেশি, তার এটা ভোট তারা দেয়নি, বরং এটা বিরোধিতা তারা করেছে। তিস্তা নদীর কথা যদি আমি আসি, তিস্তা নদীর কথা এখন দেখেন যেটা এটা কীভাবে আপনি এটা ব্যাখ্যা করো আমি তো বুঝতে পারছি না। কারণ 2011 সনে স্বাক্ষর করার জন্য প্রস্তুত ছিল, মনমোহন সিং ঢাকা আসছেন, কিন্তু সেটা আজকে হারিয়ে গেছে। মানে কি আজকে যেই অভিন্ন দৃষ্টিভঙ্গিতে এখানে বলা আলোচনাই নাই, নাই, পানির যে বন্টন এটা সম্বন্ধে কোনো উল্লেখ এখানে নাই। বরং যেটা বলা হয়েছে যে আপনার বাংলাদেশের অংশে ভারত সমীক্ষা চালাবে, তাদের একটা টেকনিক্যাল টিম সমীক্ষা চালাবে, এটাকে ম্যানেজমেন্ট করবে, এবং এটা সত্যরিতে আসবে। এটা শুধু স্টেটমেন্টই আছে, বরং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছে সেখানেও নিজে বলেছেন যে অতি শীঘ্রই একটা টেকনিক্যাল টিম যাবে বাংলাদেশ অংশে, এটা তিস্তা নদীর সম্বন্ধে তারা সংরক্ষণ করার জন্য তারা করবে। সো এখন বাংলাদেশের লোক কী চাইছে তিস্তাতে? বাংলাদেশের লোক চাইছে মানে যারা তিস্তার ন্যায্য অংশ যেন বাংলাদেশ পায়। এটি হল বাংলাদেশের ন্যায্য পাওনা, ইন্টারন্যাশনাল রিভার এখানে। আর সেখানে এটার তো প্রশ্নই উঠে না, বড় উল্টো বাংলাদেশ অঞ্চলে তারা সমীক্ষা চালাবে। তাহলে এখানে অভিন্ন দৃষ্টিভঙ্গি কী? এবার আমাদের লেখে আছে দুই প্রাইম মিনিস্টার এগ্রি করেছে এই স্টেটমেন্টে। তাহলে আমরা কি এগ্রি করলাম? আমাদের জনগণ যা চাইছে আমাদের সেই তো প্রতিফলন আমরা এখানে দেখছি না। অভিন্ন দৃষ্টিভঙ্গি কোথায় এখানে? সীমান্ত হত্যার ব্যাপারে আমি আলাপ করতেই চাই না, কারণ এটা তো অনগোয়িং প্রজেক্ট, এটা চলবে। সুতরাং এটা নিয়ে কোনো আলোচনা না করাই ভালো। আলোচনা করবেন আপনি সমনষ্ট। বাংলাদেশের জন্য ভারতের রপ্তানির উপর যে বিধিনিষেধ আছে ওটার মধ্যে কোনো উল্লেখ নাই। সেখানে টেরিফ, প্যারা টেরিফ এবং আপনার অ্যান্টি ডাম্পিং। সুতরাং আপনাদের 14 কোটি আর হলো আমাদের 2 কোটি, 14 বিলিয়ন আর 2 বিলিয়ন, 14 বিলিয়ন ডলার বিজনেস করে আমাদের সাথে, আর আমরা 2 বিলিয়ন এক্সপোর্ট করি ইন্ডিয়াতে। তো তাহলে যদি আমাদের রপ্তানিযোগ্য অল্প সংখ্যক দ্রব্য আছে, তার উপরে ট্যারিফ, প্যারাটেরিফ এবং অ্যান্টি ডাম্পিং বসানো আছে জুট গুডসের উপরে। তো তাহলে এখানে অভিন্ন দৃষ্টিভঙ্গির এখানে কি আছে এখানে আমি তো খুঁজে পাচ্ছি না। আপনারা যদি খুঁজে পান তাহলে খুব খুশি হব। আর বাংলাদেশের লোক তো এখন আর না, তারা ইন্টারনেট ব্যবহার করে, টেলিফোন ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, সবই জানে। লুকাবার এখানে তো কোনো রকমের অবকাশ এখানে নাই। আর আরেকটা কথা বলা চলে, এখানে বাংলাদেশের ভিতর দিয়ে ভারত তো 5টা করিডোর দিয়ে দিল, সরাসরি করিডোর দিয়ে দিল। নেপাল, ভুটানে বাংলাদেশ বিদ্যুতের জন্য বিনিয়োগ করে সরাসরি বিদ্যুৎ করার চেষ্টা করেছিল বহু বছর থেকে, যে একটা করিডোর থাকবে সরাসরি আমরা ব্যবহার করব, কিন্তু না ভারতীয় কোম্পানি থেকে কিনতে হবে, সে সরাসরি কোনো বিদ্যুৎ করা যাবে না। তো এখন অভিন্ন যে স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে, এটা সম্বন্ধে বাংলাদেশের জনগণের মনোভাব নিশ্চয়ই ভারত অনুধাবন করবেন। আর সরকারও জানি না, সরকার এরকম হতে পারে ভালো বন্ধু বা বড় ভাই তো সবচেয়ে ভালো বোঝে, সেই আমার তো বোঝার দরকার, আমি বুঝি কিনা আমাদের নিশ্চয়ই সরকারি ব্যাপারে অবহিত আছে মানুষের এই দেশের দৃষ্টিভঙ্গি কি। জি। সো মিস্টার পারভেজ করিম আব্বাস, আপনি শুনছিলেন অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহর কথা। আসলে অনেকেই মনে করেন যে নির্ভরশীলতা তো বেশি হয়ে গেছে, পলিটিক্যাল নির্ভরশীলতা রিজিমের আরেক রিজিমের কাছে বুঝেছি, সেখানে আসলে এই নেগোসিয়েশন এটা সম্ভব নয়, আর দর কষাকষির সুযোগও নেই। এবং একই সঙ্গে এই প্রশ্ন আছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো এতটাই
ক্ষয়িষ্ণু, যে তাদের আসলে সেই সক্ষমতা আছে কিনা সেটাও একটা বড়। তারপরে পলিটিক্যাল উইলের তো একটা ইস্যুজ আছে। সো এই আঙ্গিকে যদি আপনি আলোচনাটা করেন, এবং সেই সঙ্গে আমি মিয়ানমারের প্রসঙ্গটা একটু আলোচনায় আনতে চাই। রোহিঙ্গার প্রসঙ্গটা অ্যাম্বাসাডার শফিউল্লাহ তুললেন, এবং এখানেও ভারতের ভূমিকা, চীনের ভূমিকা, আমাদের বন্ধুদের ভূমিকা খুব একটা ইতিবাচক কখনোই আমরা দেখিনি। কিন্তু সাম্প্রতিককালে আবার মিয়ানমারের যে গৃহযুদ্ধ, তার একটা প্রভাব বাংলাদেশে, এবং সেটাকে ঘিরে নানা রকমের উদ্বেগ, উৎকণ্ঠা। ওইখানে আবার খ্রিস্টান রাষ্ট্র করবার আলোচনা, ওখানে সেন্ট মার্টিন নিয়ে যাবার কে দখল করে নিচ্ছে, কিভাবে হচ্ছে, সেই আলোচনাগুলো আছে, সব মিলিয়ে একটু ধন্যবাদ জিলুর ভাই। আমি শুনছিলাম শফিউল্লাহ স্যারের কথা, তো উনি তো অভিজ্ঞ এখানে হচ্ছে এই কূটনীতিবিদ, তো উনি ওনার অভিজ্ঞতা থেকে, এক্সপিরিয়েন্স, কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স থেকে বলেছেন। শুরু করি প্রথম থেকে, এখানে হচ্ছে উনি যেখানে শেষ করলেন, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অঞ্চলে একটা রিজিনাল পাওয়ার থাকে, আঞ্চলিক এখানে ক্ষমতাশীল দেশ থাকে। আপনার আমেরিকাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যতই কানাডা, মেক্সিকো কাছে হোক, কিন্তু আমেরিকা এক ধাক্কায় যখন বললো যে আমরা নাফটার থেকে এখানে ইউএসএমসিএ করবো, ট্রেড এগ্রিমেন্ট, ট্রাম্প ওটা করে ফেললো। যেদিকে আমেরিকা যায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যায়, সেদিকে উত্তর আমেরিকার বাকি দেশগুলো যায়, দক্ষিণ আমেরিকা কিছুটা আছে, কিছুটা নাই। ঠিক তেমনি আবার হচ্ছে আপনার মনে করুন মধ্যপ্রাচ্যে বলুন, মধ্যপ্রাচ্যে তো এখানে বড় বড় দেশগুলো যেগুলো আছে, ওই সৌদি আরেবিয়া, ইরান বা টার্কি, ওইভাবে ওরা ওখানে কাজ করে। সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়াতে চায়নার উপরে কোনো কথা নাই, এইভাবে আছে। দক্ষিণ এশিয়াতে ভারতের এখানে যে একটা রিজিনাল হেজেমন বা আঞ্চলিক মোড়ল, এটা তো সর্বস্বীকৃত। আমরা বলি, ওরা বলছে এখন ওরা হচ্ছে এল্ডার ব্রাদার, নট বিগ ব্রাদার। সুষমা শহরে যে এখানে ঢাকাতে এসে উনি যখন বলেছিলেন, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে, এবং বন্ধুর সাথে আমার এখানে গাঢ় বন্ধুত্ব থাকতে পারে, তো এমন তো না যে বন্ধুর সকল মতের সাথে আমার মিল থাকবে। বন্ধুত্ব তখনই আমি বলবো যে এটা হচ্ছে জেনুইন বন্ধুত্ব। এবং হ্যাঁ, আমরা জানি যে 1971 সালে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল, এটার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো, এটা তো আছে। কিন্তু এখানে কিন্তুটা আসে হচ্ছে যে বন্ধুত্বকে তখনই আমি বলতে পারবো জেনুইন। সেই সহযোগিতার পেছনে এটাও তো অস্বীকার করলে হবে না, বা আলোচনা না করলে হবে না, যে সেখানে তাদেরও স্বার্থ ছিল। নিঃসন্দেহে, এটা তো ওদের অনেক বড় স্বার্থের বিষয়। না, এটা তো ওদের যে তখনকার দিনে চিফ এখানে ইত্যাদি, তাদের বই এখানে খোলাখুলি লেখা আছে, যেখানে হচ্ছে ওদের কি স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হয়েছে বা ইত্যাদি হয়েছে। এটা তো ওরা ভারতীয়তে একটা জিনিস, একটা সুবিধা কি, এটা গণতন্ত্র, তো ওখানে কিন্তু অনেক কিছু খোলাখুলি ভাবে এখানে আলাপ আলোচনা করা হয়। বা এখানে আপনি সিআইএ ডিক্লাসিফাইড ফাইলসে দেখেন, ওখানে অনেক কিছু লেখা আছে। ঠিক তেমনি আমরা এখানে বলবো যে বন্ধুত্ব তখনই বলবো যে জেনুইন বন্ধুত্ব বলা যায়, জেনুইন ফ্রেন্ডশিপ, যখন একজন আরেকজনের মতের অমিল থাকাটাকে এটা কিন্তু ন্যাচারাল ধরা হয়, বা এটাকে হচ্ছে মতের অমিলটাকে এখন রেকগনাইজ করা যায়। আমার মত পার্থক্য আছে, আমি তোমার মত ডিফারেন্স করছি, এবং ওটাকে দূরত্বটাকে রিজলভ করার হচ্ছে একটা জেনুইন চেষ্টা করা হয় দুই পক্ষ থেকে। যেটা যখন হচ্ছে আপনার মোরারজি দেশাই গভর্নমেন্টের সময় যখন আসছিল, তখন একটা দেখেছিলাম ভারতের একটা রিজিনাল এখানে ব্যবহারটা যেটা ছিল, বা হচ্ছে দেবেগৌড়া বা এদের যে এখানে গভর্নমেন্টটা আসছিল মিড 90s দিকে, তখন একটা চেঞ্জ হয়েছিল হালকা। কিন্তু এটা একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই, যে আমরা এখন হয়তো বলছিলাম যে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি আসতো ইন্ডিয়ার বদলে, কেন এবার তো সিটটা ওদের সংখ্যা কমে গেছে, তাহলে কি ভারতে কি খুব কি ওদের মনোভাব কি পরিবর্তন হতো বাকি দক্ষিণ এশিয়ার দেশে? আমার মনে হয় না। এটা হচ্ছে প্রথম কথা। আমরা হ্যাঁ ঠিক আছে, ভারতে হয়তো এখানে এই যে এখানে হিন্দুত্ববাদী যেখানে রাজনীতি যেটা হচ্ছে, বা হচ্ছে আপনার সংখ্যালঘু বিশেষত মুসলমানদের উপর যে শোনা যাচ্ছে না এখানে যাচ্ছে যে দমন পীড়ন, নিপীড়ন বা মার্জিনালাইজেশন হচ্ছে, এগুলোর প্রতি এখানে হচ্ছে তাদের জন্য হয়তো রেয়াত হয়েছে। কিন্তু ভারতে কিন্তু পলিসি সাউথ এশিয়াতে কিন্তু ভেরি ক্লিয়ার। ওরা চাইবে হচ্ছে পুরা দক্ষিণ এশিয়াকে যতটা পারে ওরা হচ্ছে যে ওদের হচ্ছে অরবিটের মধ্যে নিয়ে আসতে, অর্থনৈতিকভাবে, কালচারালি, সোশ্যালি, পলিটিক্যালি প্রত্যেক দেশে এটা করতে চায়। কিন্তু আপনি যদি আপনার মনে করেন আপনার একটা ইম্পর্টেন্ট অ্যালাইকে আপনি যদি ওদের ডিফারেন্সটা ওদের সাথে রেকগনাইজ না করেন, বা আপনার যে গ্রিভান্সেস আছে, যে আপনার যে কমপ্লেইন্স আছে, এইগুলো যদি আপনি জেনুইনলি অ্যাড্রেস না করতে চান, তখন কিন্তু প্রশ্ন থেকে যায়। এবং আমাদের পক্ষে সমস্যাটা হচ্ছে এটা কি, ভারতের সাথে যে আমাদের মত পার্থক্য, মতনৈক্য আছে, এটা নিয়েও তো আমাদের খোলামেলা আলোচনা হয় না। এটা হচ্ছে এক। দুই হচ্ছে কি, আমাদের রাজনীতিকে আমাদের যে ভারতের ব্যাপারে এটা আমাদের ন্যাশনাল কনসেনসাসও বিল্ড হয় নাই। আইদার আপনি বলবেন হচ্ছে খুব ভারতের পক্ষে বা ভারতের বিপক্ষে।
এবং আবার আমি বলবো যে ভারতীয় বন্ধুদের একটা সমস্যা আছে, যেখানে যে ভারতের যদি মনে করেন হচ্ছে যে কোনো পলিসিগত যদি আলাপ আলোচনাতে যদি এখানে সমালোচনা করা হয়, তাহলে মনে করবো যে ভারতের জন্মগত শত্রু। এমন তো না, বন্ধুত্ব হলে তো আমরা একজন আরেকজনের দোষ ত্রুটি নিয়েও তো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। এবং যেটা সমস্যা হচ্ছে যে আমি আপনাকে যদি এখন বলি, এখানে আরেকটা ফিনোমেনন লক্ষণীয়, সেটা হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন যে এই যে অন্ধ ভারত প্রীতি বা অন্ধ ভারত বিরোধিতা, এখানে দেখবেন যে রিজিমের প্রতি, বাংলাদেশের কারেন্ট রিজিমের প্রতি যারা খুবই সফট বা অন্ধ, তারাও ভারতের ব্যাপারে একই রকম অলমোস্ট, জি, ব্যতিক্রম কিছু হয়তো আছে। আবার বিরোধিতার ব্যাপারেও বা যারা বিরোধিতা করেন তারা সরকারকে যেভাবে ভয় পান বলে ধারণা করা হয় বা তারা প্রকাশ করেন, একই রকম ভয় কিন্তু তারা ভারতকেও পান। আমি বিরোধিতা আমি বুঝতে পারি, জি 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 জি, যেটা হওয়া উচিত না একটা স্বাধীন দেশে। প্রথম কথা হচ্ছে যে আমরা তো স্বাধীন দেশে, যদি সার্বভৌম দেশে, আমরা যদি যে কোনো দেশে নিয়ে আমরা যদি পলিসি নিয়ে আলাপ আলোচনা করা উচিত খোলামেলাভাবে। এবং তাতে কি হয়, জনগণের কাছে কিন্তু দেখুন, জনগণের সাপোর্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো ব্যাপারে। ভারতের ছিল আমাদের দেশের লোকরা কিন্তু ভারত বিরোধী না পারসে, ইন টার্মস অফ ট্রেড, কানেক্টিভিটি, ওদের ছবি দেখা ইত্যাদি। কালচারের তো নর্থ ইন্ডিয়ান কালচার, বাংলাদেশি কালচার, এগুলো তো সবই একই একটা বেল্টে ছিল, মানুষ যাওয়া আসা। তো এটার সাথে সম্পর্ক নেই, খাজা বাবার দরবারে যাওয়া ইত্যাদি যাওয়া, কিন্তু এগুলোতে সাথে সম্পর্কটা হচ্ছে যে ভারতের রাষ্ট্রগতভাবে যে ওদের যে সমস্যা রয়েছে, এইটা যতক্ষণ রিজলভ করা হচ্ছে, এটার সমস্যা আছে। এবং এটার জন্য হচ্ছে যে খোলামেলা আলোচনার জন্য ওই রকম পরিবেশ দরকার। আপনি যখন বললেন না যে আপনি যেখানে বললেন যে আমাদের ইনস্টিটিউশনাল দিকে খুব ইন্টারেস্টিং, কেন এবার যে এসডিজি র্যাঙ্কিং, মানে এটার সাথে আমরা সম্পূরক হিসেবে জুড়ে দিলাম। এবার এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন যেখানে আমাদের গোল আছে, ওখানে দেখা গেছে বাংলাদেশের র্যাঙ্কিং 6 ধাপ পড়ে গেছে, 101 থেকে 107। এর মধ্যে যে 3টা জিনিস ওরা বলেছে যেখানে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের পতনের মূল কারণ, একটা হচ্ছে যে শান্তি, পিস, একটা হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার, এবং একটা হচ্ছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি। তো আমাদের এখানে আপনি যদি একটা ভিগারাস ডিবেট চান, একটা পলিসি ডিরেকশন নিয়ে আলাপ করতে চান, আমরা কি এখনো চিন্তা করেছি হচ্ছে যে আমাদের এই যে শফিউল্লাহ ঠিকই বলেছেন যে আমাদের এখানে যে আমরা বহু বছর ধরে এটা টন স্টাডি হয়ে গেছে পাহাড়ের মতো, যে এখানে যে এই যে আমরা বলছি ট্যারিফ সরিয়ে দিচ্ছি, কিন্তু প্যারা ট্যারিফ, তারপর হচ্ছে যে আপনার সাপ্লিমেন্টারি ডিউটিস বা হচ্ছে যে আপনার অ্যান্টি ডাম্পিং ডিউটিস, এইগুলো চলে আসে। বা এই যে এখন যে ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো, যেগুলো এখন নর্থ ইস্টে যেখানে ব্যবসা বিনিয়োগ করেছে বা একটা মার্কেট পেয়েছে, এখন যে ইন্ডিয়ান যে ডিরেক্ট যেখানে গুডস যাচ্ছে, তাতে কি আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো যেগুলো এখানে করেছে এটা বাজারে পেয়েছে, ওটা কি এফেক্টেড হবে নাকি না? এইগুলো হচ্ছে ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। এবং আপনি যখন বলছেন জিও পলিটিক্যাল কনটেক্সট, এটাকে নিয়ে আসি, ঠিকই আছে, যেই বাংলাদেশে যেই সরকারের থাকবে তাকে ব্যালেন্স করতে হবে, কিন্তু সামনে কিন্তু মনে রাখতে হবে যে এখন কিন্তু চীনের রিয়াকশনটা কি। প্রধানমন্ত্রী অবশ্য চীনে যাচ্ছেন, জুলাই যাচ্ছেন, কিন্তু চীন কিন্তু এখানে হচ্ছে যে ডোকলাম ইস্যুতে যখন দেখালো, বা এখানে হচ্ছে যে এখানে ওই যে বর্ডার ডিসপিউটের সময় চীনের স্টান্স কিন্তু আরও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এবং যত ভারতের অ্যালাইনমেন্ট যত যুক্তরাষ্ট্রের সাথে যত ক্লিয়ারলি এখানে যদি ওদের ডিস্টেন্স কমে যাচ্ছে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে হচ্ছে যে চীনের কিন্তু ইন্ডিয়ার প্রতি স্টান্স যেগুলো থাকবে সেগুলো কিন্তু আরও অ্যাগ্রেসিভ হবে। তো এবং তখন এই কানেক্টিভিটি ইস্যুটা তখন হচ্ছে যে চীনের সরকার কিভাবে নিবে, এটাও এখন একটা ইস্যু। আমি আপনাকে জাস্ট পার্সপেক্টিভগুলো বলছি। আর যুক্তরাষ্ট্র তো আপনি ধরেই রাখেন যে নির্বাচনে যদি একটা মিরাকল হয়, তাহলে হয়তো বা বাইডেন আবার আসতে পারে। আর যদি ট্রাম্প আসে, তাহলে যুক্তরাষ্ট্রের সরকার আরও বেশি ভারতমুখ হয়ে যাবে এবং আরও বেশি মারমুখ হয়ে যাবে চীনের ব্যাপারে। তো এবং এটার জন্য কিন্তু এখন দেখুন হচ্ছে যে আপনার যে জিও ইকোনমিক্যাল ফ্রন্টে যেগুলো আছে, যে এখানে হচ্ছে যে চাইনিজ ইলেকট্রনিক ভেহিকেলসের উপর ট্যারিফ দেওয়া, ব্যান করে, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক আপনার WTO এখানে যতগুলো নিয়ম আছে ভায়োলেশন করছে, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু অল আউট ওয়ারে চলে গেছে। মানে আমরা শুধু এখানে ট্র্যাডিশনাল ওয়ার হচ্ছে না, গোলাগুলি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা কোল্ড ওয়ার হয়ে যাচ্ছে। এবং আপনি যখন বললেন খ্রিস্টান রাষ্ট্র, ওটার দিকে যায়, এখানে আমি মিজোরাম থেকে বলে যাচ্ছি, নর্থ ইস্টের দিকে, মিয়ানমারে কিন্তু এখন অলরেডি কিন্তু বাই অল রিপোর্টস ওদের তাটমাটার কাছে কিন্তু ওই পুরো দেশে কিন্তু 50% ওখানে কিন্তু দখলে নাই। এবং আমাদের যে চীন স্টেট এবং রাখাইন স্টেট, এটার প্রায় 70 থেকে 80% হচ্ছে বিরোধী দলগুলো থেকে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আরাকান আর্মি। এছাড়াও আরও আছে যে RSO, তারপরে এখানে হচ্ছে আরসা ইত্যাদিদের নাম শোনা যায়। আরাকান আর্মি ইজ দ্য বিগ প্লেয়ার এখানে। এবং ওদের সাথে কিন্তু আমাদের এখন ওরা কিন্তু বর্ডারের কাছাকাছি বা অনেক জায়গায় চলে আসছে।
চীনের এবং ভারত কিন্তু বারবার বলছে এখানে হচ্ছে যে, এবং ওদের যে আগের যে আর্মি চিফ উনিও কিন্তু ওনার একটা ইন্টারভিউতে বলেছেন এখানে ভারতের আর্মি চিফ, যেখানে বলেছেন যে মিয়ানমারে কিন্তু আমাদের ইন্টারেস্ট অনেক বেশি আছে, কেননা হচ্ছে ফর নর্থ ইস্ট, রোহিঙ্গাদের জন্য কোনো মাথা ব্যথা নেই। এখন ইন দিস কেস ওদের কালাদার মাল্টিমোডাল কানেক্টিভিটি প্রজেক্টের জন্য এখন, এবং এখানে আবার এখানে যে কুকি চীনের যে উত্থান যেটা হয়েছে, বা এবং কুকিরা যে এটা একটা বড় একটা ট্রাইব, যাদের মধ্যে ওরা হচ্ছে, আপনি দেখেন হচ্ছে যে জো ট্রাইবের মধ্যে পড়ে যেটা, এবং ওদের কিন্তু চীন স্টেটেও আছে, মিজোরামেও আছে, মণিপুরেও আছে, সবাই কিন্তু খ্রিশ্চান ধর্মাবলম্বী। এখানে একটা আর্ক অফ ক্রাইসিস হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এটার জন্য দরকার হচ্ছে ডেফথ ম্যানেজমেন্ট। আমাদের দুর্ভাগ্যটা কি? দুর্ভাগ্যটা হচ্ছে যে আমাদের সবচেয়ে দুজন যে ট্র্যাডিশনাল অ্যালাইস, যে রিলায়েবল ট্র্যাডিশনাল অ্যালাইস ভারত এবং চীন, এরা কিন্তু হচ্ছে যে এখানে এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্সের ওরা চায় না, এবং ওরা বহু বছর ধরেই বলছে, যে যের মতো বলছে যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন হবে, ওরা নিজস্ব ফর্মুলা নিয়ে আসতে যাচ্ছে। এমনকি আমাদের ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট পার্টনার যে জাপান, সেও কিন্তু এটার মধ্যে এখানে ইনভলভ, কারণ সেও হচ্ছে বেসিক্যালি এখানে এটা ফান্ড করছে, যে লোন দিবে ইত্যাদি দিবে, কিন্তু হচ্ছে মিয়ানমারের উপর এক্সটার্নাল ইনফ্লুয়েন্স হবে না। এবং প্রবলেম হচ্ছে যে একটা দেশ আমাদেরকে এখানে হচ্ছে মানে আউট অফ দ্য ওয়ে সাপোর্ট করেছে অ্যাটলিস্ট রোহিঙ্গা ইস্যুতে, এবং এখানেও তারা স্বার্থ জড়িত, যুক্তরাষ্ট্র, তাদের সাথে আমাদের একটা ডিগ্রি অফ ডিস্টেন্স আছে, এখন একটু কমে গেছে হয়তোবা, কিন্তু ডিগ্রি অফ ডিস্টেন্স আছে। এবং এটা যুক্তরাষ্ট্র সরাসরি ইনভলভ হোক রোহিঙ্গা ইস্যুতে, আমার মনে হয় না খোদ চীনও চায়, খোদ ভারতও চায়। তো দেখুন ত্রিমুখী একটা প্রেশার হচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে, ইনডাইরেক্ট প্রেশার, এবং ওটা হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম রপ্তানি বাজার, এবং হচ্ছে যতগুলো আপনার মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এবং টু ওয়ান এক্সটেন্ট জাপান থ্রু ADB, এগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের গুড অফিসে না থাকলে কিন্তু এইখানে থেকে এত কনসেশন রেটে আমরা লোন বা এখানে সহায়তা পাবো না। সো এই ত্রিমুখী চাপে এখানে সামাল দেওয়া খুবই মানে কঠিন ব্যাপার স্যাপার। সো এই আমাদের এখন কিন্তু সামনে, আমি আবারও বলবো যে সামনে আমরা মনে করছি সব ম্যানেজ হয়ে যাবে, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এখন কনফিডেন্ট না যে এখানে হচ্ছে যে এটা এখানে এই জিও ইকোনমিক ক্রাইসিস, জিও পলিটিক্যাল ক্রাইসিস কি হবে, বা চায়নার যে কি মুভ নিবে তাইওয়ানে, অন্যান্য জায়গায় যেখানে স্পটগুলো হবে, তো ওখানে কিন্তু উই উইল বি কট আনঅ্যাওয়ারস। মিয়ানমারের প্রশ্ন আপনি বলেছেন সেন্ট মার্টিন, তো আমরা সবাই জানি যে ভারতের যে উত্তর পূর্ব অঞ্চলে যে 7টি দেশ আছে, কিন্তু এটা হিন্দু প্রধান না, খ্রিস্টান প্রধান, এবং তারা দিল্লি থেকে হাজার হাজার মাইল দূরে, এবং তারা চাইছে অটোনমি। যেহেতু তারা এত দূরে আছে, তাদের কাছে সরকারি কোনো সাহায্য সহযোগিতা সেবা ওরা পায় না, বঞ্চিত, তো তারা চাইছে অটোনমি। এবং এটা কিন্তু ভারতের নিরাপত্তাজনিত ইস্যু এবং পলিটিক্যাল ইস্যুও বটে, অর্থনৈতিক তো আছেই, তো সেটা কিন্তু ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। এখন এখানে যে খ্রিস্টান রাষ্ট্র হওয়ার জন্য যে বলা হচ্ছে, তো এটা কিন্তু বাংলাদেশের এটার সাথে সম্পর্ক নেই। বাংলাদেশ তো মুসলিম প্রধান দেশ, এবং আমাদের খ্রিস্টান কমিউনিটি যারা আছে তারা অত্যন্ত, এবং যে অঞ্চলকে ঘিরে এই খাবারটা প্রচারণা হচ্ছে সেই অঞ্চলে খ্রিস্টান নাই বলতে গেলে 1%, কিন্তু সেখানে কিন্তু এইভাবে একটা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশকে জড়িত করার জন্য। ভারতের মিডিয়াতে এটা নিয়ে বেশি লাফালাফি, বাংলাদেশকে এই যে ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, যেটা 7 সিস্টার্স খ্রিস্টান প্রধান অঞ্চল, তাদের অটোনমি প্রশ্ন ভারত নিজের সমস্যার সমাধান করবে, সেখানে বাংলাদেশকে এটার ভিতরে আভ্যন্তরীণ ব্যাপারে টেনে আনাটা একটা অপচেষ্টা চলছে বলে আমার মনে হয়, এবং সেটা সেন্ট মার্টিনকে ঘিরেই বলা হচ্ছে মিয়ানমারের যে আপনার কার্যক্রম। কিন্তু মিয়ানমারের কী অবস্থায় আছে? মিয়ানমার আভ্যন্তরীণভাবে সেখানে বছর বছর চলছে, তার সেখানে যে জাতিগোষ্ঠীর ভিতরে বিবাদ এবং আরাকান আর্মি সব যুদ্ধে তারা নেমে গেছে। তারা ওখানে নিজের ঘর সামলাবে, না সেন্ট মার্টিন দখল করবে, নাকি খ্রিস্টান রাষ্ট্র এখানে তারা গঠন করবে এখানে? এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে না যে মিয়ানমার সেন্ট মার্টিনকে আক্রমণ করে নিয়ে যাবে, অথবা এখানে একটা খ্রিস্টান কান্ট্রি এখানে একটা হবে। এখানে বাংলাদেশ অনেকে মহলের চেষ্টা চলছে এই জিনিসটা সেল করার জন্য, যে এখানে আর খ্রিস্টান রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা অংশ নিয়ে যাবে। আসলে কিন্তু এটা ভারতের আভ্যন্তরীণ সমস্যা, এবং এটা 7 সিস্টারকে কেন্দ্র করে এই সমস্যা, সেটাই ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে বাংলাদেশের জন্য অত্যন্ত
চিন্তিতভাবে যেন পদক্ষেপ নেয় বলবো আমি। আশা করি আমাদের যারা নিরাপত্তা দায়িত্বে আছেন বাংলাদেশের, তারা যেন পলিটিক্যাল ভাবে মানে এটাকে গ্রহণ না করেন। এটা একটা পলিটিক্যাল ইস্যু দেওয়ার চেষ্টা করছে। এটা আসলে ভারতের নিরাপত্তার জড়িত ব্যাপার, সেখানে বাংলাদেশ দূরে থাকাই ভালো। বাংলাদেশের নিরাপত্তার জন্য আমি যেটা আগে বলেছি, রোহিঙ্গার প্রত্যাবর্তন বাংলাদেশ থেকে, রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। আমরা গ্যারান্টি দিই নাই যে তাদেরকে নাগরিকত্ব দিবে, তারা ওখানে সুন্দরভাবে যাবে। এটা আমাদের আশ্রয় দিয়েছে সাময়িকভাবে আমরা। এই যে কিনা বলা হয়, জাতিসংঘ থেকে নানাভাবে বলা হচ্ছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে তাদের যে নিরাপত্তা, তাদের নাগরিকত্ব সব দিবে, কিন্তু সে বাংলাদেশের দায়িত্ব না। আশ্রয় দিয়েছি, এখন তারা তাদের দেশে ফিরে যাবে। সেখানে এটাই হওয়া উচিত আমাদের এবং আমাদের বাংলাদেশ পররাষ্ট্রনীতির। আমার মনে হয় 1 নম্বর ইস্যু হওয়া উচিত রোহিঙ্গা প্রত্যাবর্তন। সেটা কিন্তু আমি আবারও বলছি, আমি কোনো এখানে এই একটা ইম্পর্টেন্ট ভিজিটে এটার আমি কিছু এখানে খুঁজে পাইনি। তো দুর্ভাগ্য আমাদের যে যারা বাংলাদেশের সাথে এতভাবে জড়িত, সেখানে আমাদের যে সমস্যা, নিরাপত্তা সমস্যা নিয়ে কোনো উল্লেখ নেই, আলোচনা নাই। এটাকে একটা পদক্ষেপ নেওয়ার কোনো রকম দেখছি না, কোনো মহলে আমি এটা দেখছি না। দুর্ভাগ্যের ব্যাপারে বলবো। আর জিও পলিটিক্সের কথা যদি উঠে, বা মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর আসন্ন, তো সেটা সবাই জানেন যে এটা ভারত এবং আমেরিকার যে চূড়ান্ত ইয়ে ছিল যে বাংলাদেশ কোনো অবস্থাতে যেন চীনের দিকে হাত না বাড়ায়। যতটুকু গেছে এনাফ, নট এ ওয়ান স্টেপ মোর। এটা G20 যে মিটিং হয়েছে দিল্লিতে সেপ্টেম্বরের 9 তারিখে, ওখানে সিদ্ধান্ত হয়েছে নো মোর, বাংলাদেশ নো মোর টু চায়না। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে চীনে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ঢাকায়, উনি বলেছেন যে তিস্তা প্রকল্প যেটা করার কথা বাংলাদেশ নিয়েছিল, সেটা তারা অর্থায়ন করবে। তার মানে চীন যেন এখানে না আসতে পারে এই। এবং এটা বাংলাদেশ কেন করেছে? বাংলাদেশ করেছে এটা বার্গেনিংয়ের জন্য। যদি পানি না পাই তাহলে এটা করবো, অথবা আমরা এটাই বলতে চাই ভারতকে যে তুমি যদি পানি না দাও তাহলে আমি চীনকে দিয়ে আমি এটা করাবো। এটা একটা ভালো স্ট্র্যাটেজি ছিল, কিন্তু সেটা এই স্ট্র্যাটেজি নিতে পারে কারা? যে গভর্নমেন্ট তার নিজের দেশের মানুষের ভোটে যে নির্বাচিত হয়, সেই সরকার এই ধরনের স্টেপ নিতে পারে। যেমন মালদ্বীপ নিয়েছে, ভারতের সম্বন্ধে স্টেপ নিয়েছে যে তোমার শূন্য আমাদেরকে নিয়ে যাও, কারণ ডিউলি ইলেক্টেড বাই দ্য পিপল। আর এখানে যদি একটা সরকার অন্য দেশের উপরে নির্ভর করে ক্ষমতায় আসে, তাহলে তার সাথে নেগোশিয়েট করতে পারে না, কোনো স্ট্যান্ড নিতে পারে না। তো আমাদের দুর্বলতা এখানে। আমাদের জিওপলিটিক্যালি আমরা এখন বলবো যে আমরা এখন টেকনিক্যাল লাইন, যেটা আমি আপনি কয়েক মাস আগে আমরা বলেছিলাম বাংলাদেশ একটা পক্ষ নিতে না নিয়ে উপায় নেই। বাংলাদেশ এখন ভারতের পক্ষ নিয়েছে। এখানে যেটা বলা হতো আগে যে ফ্রেন্ডস টু অল মেলিস টু নান, এটা এখন এই কার্যত এখানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যেভাবে ইলেকটেড হচ্ছে, যেভাবে গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে, এতে এখন এটা আর কাজ দিচ্ছে না। কেননা যে আমরা আজকে পলিটিক্যালি আমরা অত্যন্ত এমন একটা স্টেজে আমরা এসে গেছি যে আমরা কারোর সাথে বার্গেন করার মতো অবস্থা আমরা এখন আর নাই। আমরা অত্যন্ত দুর্বল অবস্থানে আমরা আছি, বিকজ আবার ইন্টারনাল সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নেন্স। যে সুতরাং ভারসাম্য রক্ষা করে চলাটা এটা বাংলাদেশের পক্ষে এখন আর সম্ভব নয়। কারণ চায়না যাবেন আমরা জানি, চায়না গেলে কি হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন চায়নার রাষ্ট্রদূতকে যে আমরা পদ্মা সেতু করে দিয়েছি, এখন দক্ষিণাঞ্চলে আপনি ইনভেস্ট করেন, উত্তরাঞ্চল না। তার মানে ওইখানে চায়না যেন ওইটা নিয়ে আর কথাবার্তা না বলে। এবং ভারত ওইখানেই বাংলাদেশকে ইন এ ওয়ে চায়নাতে দূরে আনার জন্য ওই প্রকল্পে নিজেরা এখন টেকনিক্যাল টিম পাঠিয়ে এটা স্টাডি করবে, সংরক্ষণ করবে। এবং আপনি কি মনে করেন যে চায়না এটা
খুব ভালোভাবে নিবে? চায়না কারণ চায়নার সঙ্গে তো গত কয়েক বছর এক ধরনের সখ্যতা তৈরি এটা হয়েছে, চায়না নির্ভরতা তৈরি হয়েছে। ভালোভাবে নিবে না এটা জানা কথা, কারণ বাংলাদেশের অপশন নাই। এই জন্য এখন বাংলাদেশ কি করবে, অফার করবে চায়নাকে যে আপনার সাউথ বেঙ্গলে কয়েকটা প্রজেক্ট দেন, এটাই বলবে। এবং আপনি মনে আপনাকে করেন এটা আমরা এটা তাদেরকে সেটা করে কনভিন্স করা সম্ভব বলে মনে করেন আপনি? এখন সবাই বুঝে, কেউ এখানে চায়না, আমি বলছি যেমন ভারতের হাতে অস্ত্র আছে, চায়নার হাতে তো অস্ত্র আছে, মানে প্লে করার কার্ড আছে তাদের হাতে। এখন হয় কি জানেন, বাংলাদেশের যে অবস্থানে আমরা এখন দাঁড়িয়েছি, সেখানে উই আর কোনো কিছু কারোর সাথে জোর করে বা এটাকে ডিপ্লোম্যাটিক্যালি প্লে করার সময় শেষ। যে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে প্লে করবো, দ্যাট গেম ইজ ওভার নাও। এখন সরাসরি বাংলাদেশ চায়না এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে সম্পর্ক, সেখানে মানে এক পক্ষ নিতে হবে। এখানে আমরা ব্যালেন্স হারিয়ে ফেলেছি। তিনটি ইলেকশনের পরে, এখন লাস্ট ইলেকশনের পরে যে সরকার হয়েছে এবং এই ভিজিটের যে ধরনের বক্তব্য আসছে, এখানে তো অলরেডি আমরা ওই প্রজেক্টটা ড্রপ করেছি, প্লাস তিস্তার পানি বন্টনেও আমরা হিস্সা এখন চাচ্ছি না। সুতরাং এখানে চায়নাকে এটাই বলা হবে এইখানে আপনার এটা আমাদের ড্রপ। হ্যাঁ, আমরা লোন চাচ্ছি কত বিলিয়ন, তোমরা আমাদের দক্ষিণাঞ্চলে তো বিনিয়োগ করো, এই প্রজেক্টে তোমরা বিনিয়োগ করো, তো অফার করবো অল্টারনেটিভ। এটাই করবে আমার ধারণা আর কি। কারণ যে আগে যে স্ট্রেনটা এখন নেই, আমরা পুরোপুরি এখন একটা পক্ষ আমরা নিয়েছি। সেখানে কিন্তু এই পক্ষে নেওয়াতে আমাদের ভারতের পিছনে আমেরিকাও আছে। আমেরিকার স্বার্থ হলো এখানে, যেহেতু তারা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য বলেছে, এটা ওরা বলেছে যে দেশের মানুষ চায় বলে বলেছিল, কিন্তু তাদের যে স্বার্থ সেটা তারা ড্রপ করে দিয়েছে G20 মিটিংয়ের পরে, যে চায়নাকে ঠেকাও আর আমাদের এখানে বোয়িং এবং আমি জাস্ট ছোট্ট করে জাস্ট দুই চার লাইনে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কি মনে করেন কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই চাওয়া ভারতকে দিয়ে মানে দক্ষিণ এশিয়ায় চায়নাকে ঠেকানো সম্ভব হচ্ছে? আমরা যদি আশপাশের সব দেশ দেখি, কোথাও তো চায়নাকে, ইভেন বাংলাদেশে তো অনেকে মনে করেন যে 7ই জানুয়ারির নির্বাচনে আসলে শেষ পর্যন্ত চায়নাই বিজয়ী হয়েছে, না ভারত না আমেরিকা, অনেকে মনে করেন। এবং যত সহজে মনে হচ্ছে যে ভারতের কাছে একেবারে পুরোপুরি ঝুঁকে পড়বে, সেটা কতটা সম্ভব হবে অনেকে মনে করেন যে অর্থনীতিবিদ এখানে আছে, তার সামনে আমার এটা বলাই উচিত না। অর্থনৈতিক যে বাস্তবতার মধ্যে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এবং যেসব প্রকল্প এখন চাইনিজদের সঙ্গে আছে, তাতে করে খুব সহজতর হবে বলে অনেকে মনে করেন না। কিন্তু ভারত থেকে আপনি মালদ্বীপের কথা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, নেপাল, ভুটান, আফগানিস্তান, কোথায় সব জায়গায় তো চায়না আছে। তো কিন্তু ভারতের সাথে যে আপনি যেভাবে অক্টোপাসের মতো ভারত আপনি ঘিরে ধরেছে, এক্ষেত্রে আপনি বেরিয়ে আসবেন কী করে? কারণ এখানে আসলে তো ভারত এবং চায়না দুটোই আপনার পিছনে, ভারত এবং ইউএস আপনার পিছনে লাগবে। প্লাস আপনার দৈনন্দিন জীবনে যে আপনার তো ভারত থেকে চাল ডাল না আসলে তো আপনার চুলা জ্বলবে না, এটা তো আপনার দেখতে হবে। আপনার তো নির্ভরশীল ভারতের উপর এতভাবে যে দৈনন্দিন আপনার যে আমি এখনো পর্যন্ত কনফিউজড যে ইন দ্য লং রান, আমার হাতে সময় নেই, যে ইন্ডিয়া এবং আমেরিকার এই রিলেশনশিপটা আসলে কতটা সাস্টেইনেবল। আমার কাছে এটা মনে হয় যে এটা আসলে একটা মিউচুয়ালি দে মিসট্রাস্ট ইচ আদার, এবং ওই যে আমরা বলি না সম্পর্কটা এরকম, যে ম্যারেজ অফ কনভেনিয়েন্স, সেটা এর বাইরে তাদের এখানে কনভার্জেন্স অফ ইন্টারেস্ট। কোনো জায়গায় এক জায়গায় মিলিত হচ্ছে, কোনো জায়গা হচ্ছে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যেখানে আপনার একটা পয়েন্টে দুটো পয়েন্ট এগ্রিমেন্ট তাদের আছে, একটা হলো চায়না আর একটা হলো ইন্ডো প্যাসিফিক। এখানে তাদের কনভার্জেন্স। এবং আমি এটাও কতখানি শিওর, যেহেতু আপনি ডিপ্লোম্যাট ছিলেন এবং জিও পলিটিক্স, জিও ইকোনমিক্স নিয়ে মিস্টার পারভেজের ইন্টারেস্ট আছে, যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা আসলে চায়, মানে ইন্ডিয়া কতখানি নিজেরা অ্যাকসেপ্ট করে, চায়, কতটা ভালোবেসে চায়। অলরেডি দিল একটা, সেটাই নতুন একটা দিয়েছে, সেটা তারা আবার আমি ওইখান থেকে একটু বেরিয়ে নিজের মতো করে করতে চাই, বাংলাদেশকে নিজে কন্ট্রোল করতে চাইছি। আমি আসছি আপনার কাছে, আমরা একেবারে শেষ প্রান্তে, ফাইনাল রাউন্ড, সো কনক্লুডিং রিমার্কস পারভেজ করিম আব্বাস। প্রথম কথা হচ্ছে, সামনে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ওই প্রশ্নের মধ্যে হচ্ছে, সত্যি কথা যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কনভার্জেন্স অফ ইন্টারেস্ট আছে, স্ট্র্যাটেজিক কনভার্জেন্স অফ ইন্টারেস্ট।
একদিকে হচ্ছে সিকিউরিটির ব্যাপারে হচ্ছে ওরা বুঝে গেছে ওই দোকলামের ইনসিডেন্টের পর যে ওদের হচ্ছে চায়না আর ভারতের মিলিটারির মধ্যে যদিও বা দুজন নিউক্লিয়ার পাওয়ার, তো পাকিস্তানে তো নিউক্লিয়ার পাওয়ার, কিন্তু নিউক্লিয়ার পাওয়ার পজেস করে, ওদের মধ্যে আসমান জমিন ফারাক আছে। তো যুক্তরাষ্ট্রের উপর ওদের ডিপেন্ডেন্স আরও বেড়ে গেছে এবং এই জন্য কিন্তু সোভিয়েত ইউনিয়নে বা সোভিয়েতের সাকসেসের রাশিয়ার কাছ থেকে কিন্তু ওদের কিন্তু আস্তে আস্তে কিন্তু মিলিটারি প্রকিউরমেন্ট কিন্তু সরিয়ে দিচ্ছে। এক, দুই হচ্ছে যে যুক্তরাষ্ট্র জানে যে ওখানে যে সরাসরি ওদের যে প্রভাবটা আছে ওরা যে বিস্তার করতে চায় ওটার প্রতি কিন্তু ভারত একটা অন্তরায়, কিন্তু ইন দ্য ওয়াইডার ইন্টারেস্ট যে চীনকে ঠেকানোর জন্য ওরা এখন আপাতত দে আর ইনভেস্টিং ইন ইন্ডিয়া এবং এক অর্থে কিন্তু ওরা কিন্তু একটা মেসেজ দিয়ে দিয়েছে এই ইলেকশনে। কিন্তু দেখুন রাহুল গান্ধী কিন্তু এইভাবে কংগ্রেসের বা এনডিএ যে 99 সিটস, কংগ্রেস কিন্তু সবাই তো মানে ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছে, কবরে চলে গেছিল, ওকে রিজারেক্ট করা 1.5 বছর আগে এখানে হচ্ছে ওয়াশিংটনে যাওয়া, ভিজিট করা, এবং আপনি দেখবেন যবে থেকে হচ্ছে ভারত হচ্ছে এই আপনার ইরান থেকে এখানে তেল আমদানি করলো, রাশিয়া থেকে তেল আমদানি করলো এই ডিফেন্স প্রোডাকশন, তখন থেকে মোদির নিয়ে প্রচারণা বা হচ্ছে হিউম্যান রাইটস বা এখানে হচ্ছে মুসলিম সাপ্রেশন, এইগুলো নিয়ে কিন্তু খুব জোর প্রচার হলো পশ্চিমা মিডিয়াতে এবং কংগ্রেস এবং অপোজিশন অ্যাক্টিভিস্ট, এমনকি আপনার মমতা ব্যানার্জি ওনার মহুয়া মৈত্র যে তাকে নিয়ে সব জায়গায় রিপোর্ট, এখানে বিবিসি, আল জাজিরা, সিএনএন, ইকোনমিক্স, এটা তো হাওয়া থেকে হয়নি। সো ওরা কিন্তু একটা মেসেজ দিয়ে দিয়েছে হচ্ছে ভারতকে হচ্ছে ইভেন দো এখানে আপনার 640 মিলিয়ন পিপল ওখানে ভোট করেছে, যে ওরা বলেছে যে ওরাও কিন্তু যুক্তরাষ্ট্র ইনডিরেক্টলি কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে এবং এর জন্যই এখন দেখবেন হচ্ছে যে ভারত কিন্তু এখন আর একটু মেজার্ড হবে হচ্ছে এইসব অ্যাপ্রোচে। হাউএভার আমাদের এখানে যেটা চিন্তা করতে হবে, আমার এটা একটা বিশাল বড় প্রবলেম, আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস হচ্ছে তার জন্য কিন্তু আমাদের লোন নেওয়ার প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে এবং যত লোন নিচ্ছি আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আপনি এই ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, আইএমএফ বলেন, আপনার জাপানের কাছে সরাসরি চীন বিশাল বড় এখন আস্তে আস্তে লোন দিচ্ছে। আপনার কিন্তু তুরস্কর যেখানে ওসমানী সাম্রাজ্য যেখানে বলেন বা আপনি এখানে অন্যান্য জায়গায় বলবেন, যারা যত লোন বেশি নিবে তখন কিন্তু আপনার ফরেন পলিসিতে কিন্তু আপনার ইকোনমিক ডিপেন্ডেন্স বেড়ে গেলে আপনার পলিটিক্যাল ডিপেন্ডেন্স কমে যায় এবং তার সাথে সাথে যদি আপনার হচ্ছে জেনুইন যদি পপুলার উইল মানে জনগণের যদি উইল যদি প্রতিফলিত না হয় তাহলে কিন্তু আপনার পররাষ্ট্র নীতিতে ওটা রিফ্লেক্টেড হবে। এবং এর সাথে সাথে হচ্ছে যে আমাদের যে এই কমপ্লেক্স জিও পলিটিক্যাল ইস্যুস যেগুলো আছে সামনে এবং যে আমরা যে একটা কোল্ড ওয়ারের দিকে চলে যাচ্ছি, একটা অ্যাকচুয়াল কোল্ড ওয়ার, সেই কোল্ড ওয়ারের ব্যাপারে কিন্তু আমাদের কোপিং স্ট্র্যাটেজি নাই। সবাইকে আপনি সব কিছু দিবেন, কিছু ভারতের সাথে কিছু একটা টাইমের পর আপনি উইল রান আউট অফ অপশনস। যখন একটা কনফ্লিক্ট চলে আসবে বা যখন হচ্ছে মনে করেন যে আল্লাহ না করে যখন ভারত বা চীনে যদি বর্ডার কনফ্লিক্ট যদি আবার হয় তখন বাংলাদেশ কোন দিকে যাবে, এই ইমেন্স যে প্রেশার। এবং তো চীনে তো আমার অনেক লিভার আছে, অর্থনৈতিক যে বিনিয়োগ বা এখানে লোনগুলো দিয়েছে ঠিক তেমনি ভারতের আছে। সুতরাং এই জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্ট্র্যাটেজি করার জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যেখানে আছে আমরা নানান ধরনের এখানে স্ট্র্যাটেজি বলছি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেতে যাচ্ছি, ব্রিক্সে যেতে যাচ্ছি, সব কিছুতে যেতে চাচ্ছি আমরা, কিন্তু ইভেনচুয়ালি আমরা কিন্তু সবাইকে খুশি করতে পারবো না এবং সবার আগে নিজের আমার মনে হয় আমাদের নীতি নির্ধারকদের নিজেদের জনগণকে দেশের লোকদের খুশি করুক, তাহলে অনেক কিছু আমাদের সমস্যার সমাধান হয়। সেটাই তো আমরা করছি না। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ। আমি যেটা বলতে চাইছিলাম যে এমন একটা স্টেজে আমরা এই সরকার এসে গেছে যে তাদের যে প্লেয়িং কার্ড এটা আর করার সুযোগ আমি দেখছি না। কারণ আপনি যেটা বললেন চায়নার প্রজেক্ট আছে, চায়না তো আরও রোল নিবে, চায়না ছাড়া অন্য লোন এত বেশি করে দিতেও পারবে না। এবং প্রজেক্ট যদি এখন নেওয়া থাকে, এই প্রজেক্টের আসল ভায়াবিলিটি কি? $100 বিলিয়ন তো আমাদের ঋণ অলরেডি আছে, তাই না? এবং আমি একটা উদাহরণ দিই যেটা গণমাধ্যমে আসছে, যে কর্ণফুলী টানেল, এটা 4 কোটি টাকা মাসে বোধহয় ইনকাম হয়, 73 কোটি টাকা এটা খরচ হয় মেনটেন্যান্সে। তো এই ধরনের প্রজেক্ট বাংলাদেশে কি আরও নিতে পারবে বা নিবে? আর যেটা বললেন চায়নাকে আপনি কী করে রিসপেক্ট করবেন যেহেতু আপনি এটা দিচ্ছেন না, তার অন্য কোথাও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। এবং চায়নাকে কম্প্রোমাইজ করতে যদি না পারেন তাহলে কিন্তু আমার রোহিঙ্গা ইস্যু চিরতরে এখানে থাকবে। চায়না সক্রিয় সাহায্য সহযোগিতা ছাড়া একটা রোহিঙ্গা কিন্তু মিয়ানমারে যাবে না। এটা আমাদের যারা পলিসি প্ল্যানিং তাদের এটা বুঝতে হবে যে আমরা যে আজকে ভারতের সাথে যে আষ্টে পৃষ্ঠে বন্ধন করলাম এই এগ্রিমেন্টের এর ভিতরে, অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিতরে, এখানে কিন্তু আমরা ডিফেন্স থেকে স্যাটেলাইট পর্যন্ত কোনো কিছু বাকি নাই।
এই মানে আউটলুকের ভিতরে, দৃষ্টিভঙ্গির ভিতরে, যেটা আমি জানি না এটা কতটুকু মানে বিভিন্ন সংস্থা অ্যাকসেপ্ট করবে, হাউ গভর্নমেন্ট উইল ইমপ্লিমেন্ট ইট। আর গভর্নমেন্টের যা অবস্থা আমরা দেখছি এখন, যেসব কারাপশনের যে একটা একটা করে বেরিয়ে আসছে, তো এখানে তো এখন এই অবস্থার মধ্যে জনগণের মধ্যে ফিলিংটা কী, এটা কিন্তু একটা ব্যাপার আছে। মানুষ এই ভারতের সাথে এই নিয়ে আপনার যে বাংলাদেশের মানুষ কতটুকু এটার জন্য সহজভাবে নিবে। কারণ আমি যেখানে যাই সেখানেই শুনি, দেখবারে সবখানে এটা আলোচিত হচ্ছে যে আমাদের আর দেওয়ার কিছু বাকি আছে কি না। মানুষ বলে আমরা শঙ্কিত, যখন ইন্ডিয়াতে ভিজিটে যায় আর কী কী দিয়ে আসবে, তো এটা মানুষ বলে আমরা শঙ্কায় থাকি সবসময়, আর কী কী দিয়ে আসবে আর বাকি দেওয়ার কী আছে। এখন তো এই দলিলের মাধ্যমে দেখা যাচ্ছে আর দেওয়ার মতো কিছু নেই। আমি জানি না ভারত আর কি বাইর করবে, কোথায় কী নিবে আর কি। সেই দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাম্বাসাডর মোহাম্মদ শফিউল্লাহ এবং মিস্টার পারভেজ করিম আব্বাস, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা নেওয়ার জন্য। দর্শক, এটা আলোচনার স্পষ্ট আমার অতিথিরা আকার ইঙ্গিতে যেটা বলবার চেষ্টা করেছেন যে নানামুখী চাপের মধ্যে আছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ, এবং বাংলাদেশ ভারত সম্পর্কের কথা আলোচনা করতে গিয়ে এটা ওনারা বলছেন যে যা কিছু দেওয়ার সবটাই দেওয়া হয়েছে, এখানে পাওয়ার কিছু নেই। এবং হয়তো সম্পর্কটা কারো কারো ভাষায় এত মধুর যে এখানে চাওয়া পাওয়ার কথা উচ্চারণই করা উচিত নয়। এবং এটা ওনারা বলছেন যে এই চাপ সামলাবার সক্ষমতা বা এই সম্পর্কগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা আর বাংলাদেশের পক্ষে বা বিশেষ করে যারা নীতিনির্ধারক তাদের পক্ষে সম্ভব নয়। কেননা সক্ষমতার একটা অভাব আছে, রাজনৈতিকভাবে একটা বড় দুর্বলতা আছে, কারো কারো উপরে নির্ভরশীলতা আছে, এবং যখন গণতন্ত্র থাকে না, নির্বাচন থাকে না, বা সেগুলো যখন দুর্বল হয়, দুর্বল কাঠামোর মধ্যে থাকে, তখন আসলে এই ধরনের একটা অবস্থা হয় যে নিজের চাওয়াগুলো পূরণ করবার সক্ষমতা থাকে না, বা অন্যর কাছ থেকে অধিকারটা আদায় করবার যে সক্ষমতা, নেগোশিয়েট করবার যে ক্যাপাসিটি, সেটা খর্ব হয়। এবং তার মধ্যে যদি আবার অর্থনৈতিকভাবে আপনি দুর্বল একটা অবস্থানের মধ্যে থাকেন এবং আপনার যদি ইকোনমিক ডিপেন্ডেন্সিটা অন্যদের উপরে থাকে, তখন আসলে আপনি কোনোভাবেই সেটা সামাল দিয়ে উঠতে পারবেন না। অর্থাৎ একদিকে আপনি অর্থনৈতিকভাবে দুর্বল, অন্যদিকে আপনার জনগণের যে সমর্থন বা জনগণের যে আস্থা, সেটা আপনার উপরে নেই। কাজেই সংকটটা নানামুখী। এই সংকট থেকে বেরোবার একটাই উপায় যে আমরা নিজেরা কতটা জনগণকে সম্পৃক্ত করতে পারি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্যে, উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে, তার উপরে আসলে গোটা সমস্যার সমাধান নিহিত। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।